আজকের এই নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত আমাদের সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী স্মৃতিকণা বসু, পার্থদা, অনিলদা, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, এই প্রখর রৌদ্রতাপে যারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে শুনবার জন্য এত সংখ্যায় জড়ো হয়েছেন, এই বৈশাখ মাসের গরমে আমি প্রথমেই নতমস্তকে তাদেরকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন আমার জন্য নয়, এখানে এসেছেন শুধুমাত্র কৃষ্ণ ঘোষের জন্য নয়, আপনারা এখানে এসেছেন কারণ পরিবর্তন অবশ্যম্ভাবী। প্রত্যেক মানুষই তৃণমূল কংগ্রেসের হাত থেকে মুক্তি চাইছে। তৃণমূল কংগ্রেস নামক 15 বছরের এই জগদ্দল পাথরটাকে বুকের উপর থেকে সরিয়ে দিতে চাইছে। আজ আমার গলাটা ভালো নেই, কিন্তু তৃণমূলের মন ভালো নেই, তৃণমূলের মন ভালো নেই। মুখ্যমন্ত্রী জানেন তৃণমূল চলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী জানেন তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। আমাদের যিনি প্রার্থী আছেন কৃষ্ণ ঘোষ, হঠাৎ দল বদল করে বিজেপিতে চলে আসেন। অন্য রাজনৈতিক দলের থেকে লাভ মেরে বিজেপিতে এসে প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসেন। একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে তিনি এই জেলার সভাপতি হয়েছিলেন। আজকে দল তাকে এখানে প্রার্থী দিয়েছে আপনাদের মাঝখানে নির্বাচনে প্রতিনিধিত্ব করবার জন্য। আমরাও এসছি আপনাদের কাছে একটা আবেদন নিয়ে, সরাসরি আবেদন, কৃষ্ণ ঘোষকে ভোট দিন, পদ্ম ফুলে ছাপ দিন। ভোট চাইছে একটা অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন 2021 সালে। সেজন্য অনুনয় বিনয় নয়, কোনো প্রতিশ্রুতি নয়, আমি সরাসরি ভোট চাইছি কাটোয়াবাসীর কাছে। এই কাটোয়া পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলে বিজেপি নতুন কোনো নাম নয়, পদ্মফুলও কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয়। আমি প্রায় 39 বছর এই অঞ্চলে যাতায়াত করেছি, প্রান্তিক শক্তি বিজেপিকে সঙ্গে নিয়ে। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, 1% ভোট নিয়েও বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। মানুষ আমাদের সঙ্গে ছিলেন, মানুষ কম বেশি আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু এবার যে সময় এসেছে, এই সময় আপনাদের জিতিয়ে দিতে হবে, কৃষ্ণ ঘোষকে বিধানসভায় পাঠাতে হবে, কাটোয়া প্রতিনিধিত্ব করতে হবে। 2021 সালে আপনাদের বলেছিলাম তৃণমূলকে সরিয়ে দিন, আমাদের সরকার তৈরি করবার সুযোগ দিন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, সরকার গঠন করবার ব্যবস্থায় তৈরি করে দেয়নি। এবারে আমরা এসেছি আপনাদের সামনে সহজ সরলভাবে একটি কথা বলবার জন্য, যে আপনারা একটি ঐতিহাসিক কাজ করেছিলেন 2021 সালে। শতাব্দী প্রাচীন কংগ্রেস এবং শতাব্দী প্রাচীন বামপন্থীদের বিধানসভায় শূন্য করে দিয়েছিলেন। এবারের নির্বাচন কার্যত তৃণমূলের বিসর্জনের নির্বাচন। মুখ্যমন্ত্রী বলছেন যদি তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে, কারণ তিনিও জানেন তৃণমূল নেই। এই দল ক্ষমতা থেকে চলে যাবার পরে পশ্চিমবঙ্গের তৃণমূল নামক কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। কালের নিয়মে, প্রকৃতির নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে তৃণমূল কংগ্রেস তার নিশ্চিত, স্বাভাবিক
রাজনৈতিক মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার মাঝখানেই আমরা এসেছি শুধু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে। আপনাদের জীবন তো প্রায় শেষ লগ্নে, কিন্তু আপনার বাড়ির যে বাচ্চাটি আছে 5 বছর যার বয়স, বা আপনার পুত্রবধূর গর্ভে যে সন্তানেরটি লালিত পালিত হচ্ছে, যে ভ্রূণটি, একবার তার কথা ভেবে দেখুন। 15 বছরে 79,000 কারখানার দরজায় তালা, 1016টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, 6,300 কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের হেড অফিস অন্য জায়গায় শিফট করিয়ে নিয়ে গেছে। এ রাজ্যের শিল্পপতিরা আজকে বিনিয়োগ করছেন ভিন্ন রাজ্যে। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি, অথচ তারাই আজকে বিনিয়োগ করছেন পশ্চিমবঙ্গের বাইরে ভিন্ন রাজনৈতিক আঙ্গিকে অন্য রাজ্যে। এর কারণ কি? কারণ এ রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, এ রাজ্যে আইনের শাসন নেই, টোটাল অ্যানার্কি, চরম নৈরাজ্য। আমরা একটা নেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছি, যেখানে আমাদের গোটা সমাজকে আজকে সম্পূর্ণভাবে গ্রাস করেছে তৃণমূলের আগ্রাসন। 100 দিনের কাজের টাকা নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নেই। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বছরের পর বছর, আর বারবার প্রধানমন্ত্রী বলছেন টাকা নাও, হিসাব দাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আজকে কেন্দ্রীয় সরকারের আলাদা কোনো রাজ্য হয় না, কেন্দ্রীয় সরকারের আলাদা কোনো জমি নেই, কোনো সীমানা নেই। রাজ্য সরকার নিয়েই কেন্দ্রীয় সরকার, রাজ্যের জমির অর্থই কেন্দ্রের জমি। আপনাদের এখানে যারা কাঠের মিস্ত্রির কাজ করেন, যারা ছোট ছোট প্লাম্বিং এর কাজ করেন, সাইকেল সারাইয়ের কাজ করেন, মোটর সাইকেল সারাইয়ের কাজ করেন, যারা কাঠের মিস্ত্রির কাজ করেন, আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন পিএম বিশ্বকর্মা যোজনা। 7.5 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছিল, একজনও আজকে রাজ্যের মানুষ পাননি, কিন্তু সারা ভারতবর্ষের সব রাজ্যের মানুষ পাচ্ছে। পিএম সূর্যঘর প্রধানমন্ত্রী আপনাদের জন্য করেছেন, বিনা পয়সায় আপনার বাড়ির লাইট জ্বলবে, পাখা চলবে, টিভি চলবে, ছাদের ওপর সোলার প্যানেল লাগানো থাকবে। ভারত সরকার ব্যবস্থা করে দিচ্ছে। আপনার বিদ্যুতের প্রয়োজন আপনার বাড়ি থেকে তৈরি হবে, যেটা উদ্বৃত্ত থাকবে সেটা গিল্ড কিনে নেবে। আপনার পার্শ্ববর্তী রাজ্য, যে রাজ্য বিজেপি শাসিত নয়, সেই ঝাড়খণ্ডে চলছে, ভারতবর্ষের অন্য প্রদেশে চলছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা বাস্তবায়িত করা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার এই প্রস্তাবকে বাস্তবায়িত করতে দেয়নি। বাংলার আলু চাষি, মাঠে আলুর বস্তা 60 টাকা, 50 কেজির বস্তা, বস্তার দাম 40 টাকা, আলুর দাম 20 টাকা। চাষি আজকে তার জমি থেকে আলু তুলছেন না। কৃষকের আত্মহত্যা বাড়ছে। 11 জন কৃষক আত্মহত্যা করেছেন। হুগলিতে করেছে, মেদিনীপুরে করেছে, বর্ধমানে করেছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে করেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এসব কারণ কোনো দারিদ্র নয়, এর কারণ আলু নয়, এর কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ প্রেম। পরাধীন ভারতবর্ষে কোন কৃষক যদি অনাহারে মারা যেত, সরকারের পক্ষ থেকে বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, অপুষ্টি। আর ব্রিটিশ ইন্ডিয়ার পরে যখন আমরা স্বাধীন হলাম, তখন স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সরকার বলছে
যে মৃত্যুর কারণ হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আমরা কোন রাজ্যে বসবাস করছি? পশ্চিমবঙ্গের কৃষক ভিন রাজ্যে গিয়ে ধান কাটছে। যে বর্ধমান জেলার রাইস বোল অফ ইন্ডিয়া বলে পরিচিত ছিল, যে বর্ধমান জেলা ব্রিটিশের নজরের মধ্যে ছিল, তারা এটাকে দখল করেছিল, সেই রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান, সেখানে একর প্রতি ধানের উৎপাদন কমে যাচ্ছে। চাল উৎপাদনে আমরা 1 নম্বর জায়গায় ছিলাম, আজকে আমাদের ওপরে উঠে গেছে উত্তরপ্রদেশ, আমাদের ওপরে উঠে এসেছে তেলেঙ্গানা, আমরা 3য় স্থানে পৌঁছে গেছি। সমাজের যেদিকে তাকাবেন সেদিকেই তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া মানুষকে অন্য কিছু উপহার দিতে পারেনি। আবার নতুন করে শুরু করেছে ধর্মের রাজনীতি। রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে দিয়েছেন। আমরা তো একসঙ্গে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করেছি। নজরুল মুসলমান, এ কথা কোনো শিক্ষিত বাঙালি কোনোদিন শোনেনি। নজরুলকে মুসলমান হিসেবে চিহ্নিত করে দেওয়ার কথা কোনো ছাত্র নিজের ছাত্র জীবনে শোনেনি। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস সেই কাজ করেছে। কারণ আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি কবি, তিনি চিত্রকার, তিনি সুরকার, তিনি গীতিকার, তিনি পারেন না এমন কোনো কাজ নেই। রবীন্দ্রনাথ আমাদের গীত বিতান দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা দিয়েছেন। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছেন, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। অসামান্য ক্ষমতা মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে ছেলেও ধরতে পারো, আমাকে মেয়েও ধরতে পারো, আমি গুন্ডা কন্ট্রোল করতে পারি, কোথায় কি হচ্ছে আমার জানা। এখন বলছেন এবার মোদিকে মেরে দেবে, বলছেন এখান থেকে গিয়ে আমি দিল্লি থেকে মোদির সরকার উৎখাত করে দেবো। আরে মশা মারতে পারে না, মোদি মারবে, এ কথা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন বিশ্বাস করছে? আজকে কার সঙ্গে চ্যালেঞ্জ করছেন? কোভিড উত্তরকালে 80 কোটি মানুষকে যিনি বিনা পয়সায় রেশন দিচ্ছেন, তিনি নরেন্দ্র মোদী। কোভিডের সময় 120টা দেশের পাশে যিনি দাঁড়িয়েছেন, তিনি নরেন্দ্র মোদী। 120 কোটি মানুষকে যিনি দুবারের জন্য বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, তিনি নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের সামনে দাঁড়িয়ে যিনি বলে গেলেন যে আপনাদের যে করুণ অবস্থার কথা, এই রাজ্য তো আগেই লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, লক্ষ্মী ছাড়া, এ লক্ষ্মী ছাড়ার রাজ্য। যতই আপনি গান গান বাড়িতে বসে, এ সময় লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর রেখো আলো করে, কি তাই তো? কি বলে? লক্ষ্মী আলো করতে পারবে না, কারণ লক্ষ্মী আসে পদ্ম ফুলে চেপে, আর এখানে লক্ষ্মীকে ঢুকিয়েছে বোম আর বারুদের উপরে বসিয়ে দিয়ে। লক্ষ্মী হাতে বন্দুক নিয়ে আসেন না, তীর ধনুক নিয়ে আসেন না, বোমা নিয়ে আসেন না, পিস্তল নিয়ে আসেন না। সেজন্য লক্ষ্মীর ভাঁড়ারও খালি। লক্ষ্মীর ভান্ডার কত করুণা করলেন আমাদের মহিলাদের জন্য। আরে আমরা কোনো ভান্ডারের বিরুদ্ধাচরণ করিনি। আমরা বলেছিলাম, দিদি আপনি যখন দিচ্ছেন একটু বেশি করে দিন, প্রতিদিন 50 টাকা, প্রতিদিন 40 টাকা, ওতে কি হবে, একটু বাড়ান। দিদিও পারছেন না, লক্ষ্মীও পারছেন না, সেজন্য আমরা নিয়ে লক্ষ্মীর মায়ের কাছে গেছি, অন্নপূর্ণা। তিনি বলেছেন, ঠিক আছে, মেয়ে যখন পারেনি আমি ব্যবস্থা করব। যদিও আমি তোমাদের মুখ্যমন্ত্রীকে স্যালুট দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি ওই কলকাতায় কার্নিভালে, তারপরেও আমি বাংলার মানুষকে দেখব অন্নপূর্ণার আঁচল প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেকের মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে যায়।
বেকার যুবকদের জন্য মুখ্যমন্ত্রী কি করেছেন? যুব সাথী, মানে যুবকদের ভালোবেসে একদম জড়িয়ে ধরেছে তৃণমূল কংগ্রেস। কি প্রেম! আপনি আপনার প্রয়োজনীয় নাম্বার পিন নিয়ে ছেলেকে কলেজে পাঠাবেন, অনার্স হিসেবে মাথা পিছু 90,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত দিতে হবে। ছেলে পাস করে বেরোলো, চাকরি নেই, মা পাবে 1,500, দৈনিক 50, ছেলেও পাবে 1,500, 41 বছর পর্যন্ত ছেলেও পাবে 50, মা ছেলে একসঙ্গে 50-50, 100 করে ঘুগনি বানাবে, আর সেই ঘুগনি নিয়ে বেঁচে থাকবে। এই রাজনীতি শেষ করে দেবার দিন এসেছে। এই রাজনীতি থেকে আপনাদের পরিত্রাণ পাবার দিন এসেছে। দেখুন, পশ্চিমবঙ্গে এই সরকার এমন কোন জায়গাকে ছেড়ে দেয়নি যেখানে দুর্নীতি নেই। যে মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, আজকে সেই মুসলমানদের গিয়ে আমার বিজেপি ভাই বোনেরা প্রশ্ন করুন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে থাকেন মুসলমানদের ভোট দিয়েই পশ্চিমবঙ্গের ভাগ্যকে তিনি নিয়ন্ত্রণ করে দেবেন, চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন, আর যদি কিছু ধর্মান্ধ মুসলমান মনে করে থাকে যে তারাই পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, তাহলে প্রত্যেকেই মূর্খের সঙ্গে বাস করছেন। আসামের দিকে তাকান, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি সংখ্যালঘু, দুবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি, তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে, আরো বেশি মার্জিনে, আরো বেশি ভোটে। কালের দেওয়াল লিখন, ভারতবর্ষের কোন রাজনৈতিক নেতা, কোন বিরোধী দল গিয়ে আজকে বিজেপির আসামের উত্থানকে বন্ধ করে দিতে পারেনি। দিল্লির নির্বাচনের আগে এসআইআর ছিল না, হরিয়ানার নির্বাচনের আগে এসআইআর ছিল না, আসামে এসআইআর হয়নি, কিন্তু তারপরেও সেখানে বিজেপির সরকারই এসেছে, বিজেপির সরকার। কারণ সারা দেশের মানুষ আজকে বিরোধী নেতাদের দিকে তাকিয়ে ওই গ্রামের ভাষায় বলছেন, কত রঙ্গ দেখাবি মাগো তুলসী তলায় শুয়ে শুয়ে। আজ গল্প শেষ। রাহুল গান্ধী পুকুরে ঝাঁপ মারছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাহুল পুকুরে ঝাঁপ মেরেছে এটা প্রমাণ করতে যে ওরা মৎস্যজীবীদের সঙ্গে আছে, জেলে ভাই বোনেদের সঙ্গে আছে। তা রাহুল পুকুরে যে ঝাঁপ মারলেন, না মাছ তুলতে পারলেন, না ভোট তুলতে পারলেন, বিহারের মানুষ তাকে সরিয়ে দিয়েছে। আর এখন মমতা দেবী মাছের ল্যাজ ধরেছেন, বলে বিজেপি মাছ খেতে দেবে না। মানে উনি জানেন উনিও ডুবছেন। মানুষ যখন ডোবে খড়কুটো ধরে বাঁচতে চায়, তৃণমূল ডুবে মাছের ল্যাজ ধরে বাঁচতে চাইছে। আর আমরা বলে দিয়েছি 6 তারিখ, এই ভাই কৃষ্ণ মনে করে শুনে রাখো, জেলা সভাপতি, 6 তারিখ বসো, 6 তারিখ প্রত্যেকটা বিজেপি কার্যালয়ে দুপুরবেলা তৃণমূল কংগ্রেসের নেতাদের আহ্বান জানাবেন। বেশি কিছু করার দরকার নেই, শুধু মাছ ভাত। খুব চিন্তায় ছিল আমাদের কোনো সংঘর্ষ নেই, কোনো আক্রমণ নেই, কোনো বোমা নেই, কোনো গুলি নেই। আমরা তো এই নির্বাচন লড়ছি, তৃণমূল কংগ্রেসকে শুধু না বলে দিচ্ছি, না, তৃণমূল মানে না। আর একটাই জায়গা, 6 মে দুপুরবেলা বিজেপির প্রত্যেক নির্বাচনী কার্যালয়, ব্লকের কার্যালয়, যেখান থেকে নির্বাচন পরিচালনা করেছেন, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দদের ডাকুন যে একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করব, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আজ থেকে আমরা হাতে হাত ধরি। কোনো সংঘর্ষ নয়, সমন্বয় চাই, কিন্তু অবশ্যই সেখানে মাছ ভাত থাকবে। দিদি যখন এত চিন্তিত, দিদিকে আমরা চুনো মাছ পাঠিয়ে দেবো, ছোট, একদম মৌরালা, মারাত্মক টেস্ট। এখন তো বাজারে মাছ, ছোট মাছ পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো, চিন্তার কোনো কারণ নেই।
মুখ্যমন্ত্রী অনেক চিন্তিত আমাদের নিয়ে, পশ্চিমবঙ্গবাসীদের নিয়ে। বলছেন যারা গর্ভবতী মহিলা তারা ডিম পাবে না, তারা ডিম খেতে পারবে না। আরে আপনার জন্য, বাচ্চাদের জন্য যে ডিমের ব্যবস্থা করা হয়েছে মিড ডে মিলের, সেই ডিমও পর্যন্ত তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়ে গেছে। এরা মিড ডে মিলের চাল খেয়েছে, রেশনের ডাল খেয়েছে, এরা বালি খেয়েছে, এরা পাথর খেয়েছে, 100 দিনের কাজ খেয়েছে, আবাস যোজনার বাড়ি খেয়েছে, শৌচাগার পর্যন্ত খেয়ে নিয়েছে। এরকম সরকার ভারতবর্ষে কোথাও কোনোদিন আসেনি। এমন সরকার কোথাও খুঁজে পাবে না গো তুমি। আবার নতুন করে রাজনীতি শুরু করেছে, বলছে এসআইআর, ভোট লুট করছে বিজেপি। আরে এসআইআর নিয়ে আমরা কেন করতে যাব? এসআইআর তো বিজেপির কাজ নয়, এসআইআর করছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী বলছেন এগিয়ে বাংলা, সত্যিই তিনি এগিয়ে আছেন। মুখ্যমন্ত্রী দলের নেতা বলেছেন রবীন্দ্রনাথের শূন্য স্থান যদি কেউ পূরণ করে থাকতে পারেন, বাঙালিকে অনাথ হতে যিনি দেননি তার নাম মমতা ব্যানার্জি। আবার একজন বললেন রামকৃষ্ণ ওপর থেকে তো ভাবছেন নিচে কবে নামবেন বউয়ের সঙ্গে দেখা করতে। একজন আবার দিনক্ষণ দিয়ে বলে দিলেন তিথি মেনে সারদা দেবী জন্মগ্রহণ করেছেন কালীঘাটের পাশে। এইসব শুনে আবার মা কালী তিনি বলেছেন আমি তোমার ফাইল আর হাতে রাখবো না, কারণ তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর শক্তি আমার নেই, তুমি অন্য কোনো জায়গায় দেখো। কারণ তোমার যা ভোটার লিস্ট, এ ভোটার লিস্টে তো উপর থেকে আমার সব দেব দেবীতারা নেমে আসছে। এ অসামান্য গল্প। মহাভারতে 1 জন ধৃতরাষ্ট্র, আমাদের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র, 100 ছেলের বাবা। আর মানে প্রোডাকশন রেট কি 3 মাস অন্তর অন্তর নামিয়ে গেছে, 3 মাস অন্তর অন্তর। 100 সন্তানের বাবা 11টি আমাদের ভোটার লিস্টে আছে। আবার আছে দাদু নাতি, দাদু খায় নাতি খায়। আগে বিস্কিট খেত, এখন ভোটার লিস্টে ভোট খাচ্ছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22। ভাবা যায় 42 বছরের দাদু আর 22 বছরের নাতি দুজনেই ভোটার। ভাই বোনের বিয়ে, স্বামী এবং স্ত্রী, বাবার নাম এ পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট। আরো এখানেও থেমে নেই, আরো এগিয়ে চলেছে। বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছরে বাবা, ভাবতে পারেন 9 বছর বয়স থেকেই। এই ধরনের দুরন্ত ছেলেদের একটু খুঁজে এনে পদ্মভূষণ দিয়ে দেওয়া যায় না? এর নামই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের মাথায় তৃণমূল নীল সাদা টুপি যে পরিয়েছে তা নয়। স্বয়ং জগন্নাথ দেবের পরিবারে গন্ডগোল লেগে গেছে। জগন্নাথ দেবের পরিবারে, এই জগন্নাথ দেবের কাছে চলে গেছেন হঠাৎ। ওখানে একটা কি গন্ডগোল হয়েছিল, ঢুকতে পারেননি। এবার জগন্নাথ দেবের কাছে গিয়ে বললেন তুমি চলো। জগন্নাথ বলছেন কোথায় যাব, কেন যাব? বলছেন তোমায় যেতে হবে। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? বলছে ওটা কোনো ধাম নয়, কালচারাল সেন্টার, দীঘার সমুদ্র তীরে তোমায় নিয়ে যাব। পুরীতে ভীষণ আওয়াজ সমুদ্রে, ঘুমোতে পারছে না, তোমার কষ্ট হবে না, তুমি দীঘায় চলো, ওখানে শান্ত সমুদ্র। বললেন আমি ধাম ছেড়ে কি করে যাই? বলছে যেতে তো আমি বলছি না, সরকারি টাকায় তো মন্দির মসজিদ বানানো চায় না, তাই আমি নতুন পথবারের সন্ধান করেছি। আমি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তৈরি করেছি 200 কোটি টাকা খরচা করে জগন্নাথ দেব কালচারাল সেন্টার, তুমি চলো। জগন্নাথ দেব গেলেন, কি করবেন? ভক্তের কাতর নিবেদন। ঢোকার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী এটাও ধাম ওটাও ধাম। এখন বলরাম সুভদ্রা বলছে তুমি তৃণমূল কংগ্রেসকে চেনো না? বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে বিদায় দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর তুমি তৃণমূল কংগ্রেসকে চিনতে পারলে না? বলছেন যখন নিয়েই এসেছে কি করব? পূর্ব মেদিনীপুরের মাটি,
দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি। এই মাটি সশস্ত্র এবং অন্য আন্দোলনকে সমান্তরালভাবে নিয়ে গেছে। এই মাটিতেই আমি তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে চলে যাব। আমাকে সাক্ষী রেখেই তৃণমূলের বিসর্জন। দেখুন, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। বাড়িয়ে দিচ্ছে, এটা আমার ভুল ভাই, বলা ভুল নেই। তো এখন এভাবেই চলছে। আবার একজনকে চিরকুট দিয়ে গেলেন, বললেন বিলাল শেখ, বাবুলাল শেখ, বাবা বিরাট বিরাট ব্যাপার, মন্টু শেখ, ছোট্টু শেখ, কোচি শেখ, হাসিবুল শেখ, এরা নাকি ভোটের দিনে তাণ্ডব করবে। আরে সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার পড়ে গেছে, ও দিন আর নেই। এর যে নির্বাচন হবে, এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। দুপুর 2টোর পরে ভেতরের সিসিটিভিতে আটা লেপে দেওয়া নয়, পুলিশকে সঙ্গে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে অন্যকে হুমকি দিয়ে নির্বাচন করানো নয়। এই নির্বাচনের সিসিটিভির অ্যাক্সেস থাকবে প্রার্থীর কাছে, কৃষ্ণর কাছে অ্যাক্সেস থাকবে সিসিটিভির প্রত্যেকটা বুথ এজেন্টের কাছে। এই নির্বাচনে হুমকি দিয়ে নির্বাচন করা যাবে না। আবার একজন নেতা আছেন তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী, তিনি আবার বলেছেন ক্ষমতা থাকলে অমিত শাহকে 4 তারিখ কলকাতায় থাকতে বলুন, রবীন্দ্রসঙ্গীত চলবে, তার সঙ্গে নাকি ডিজেও চলবে। আমরা বলছি অমিত শাহ কলকাতায় থাকবে না 4 তারিখে। অমিত শাহ আপনার এক চ্যালেঞ্জকে নিতে পারছেন না। 4 তারিখে অমিত শাহ কলকাতায় থাকবেন না, কিন্তু আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, তখনও সরকারটা হবে না, আমরা রাজ্যপালকে অনুরোধ করে আমরা গ্রিন করিডোরে দিয়ে আপনাকে পাঠিয়ে দেব দমদম বিমানবন্দরে। আপনি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আত্মসমর্পণ করবেন যে ক্ষমা করো মোরে সন্তান তব, হ্যাঁ ফিরিয়াছি ঘরে। আমরা নেব না, কিন্তু যাবেন। এই দল বদলের রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের গতবারে আপনি দেখেননি। তৃণমূল কংগ্রেসকে আপনি চিনতে পারেননি। তৃণমূল কংগ্রেস এখন করুণ অবস্থা, গভীর রাতে ফোন করে, বললেন আমরা আছি। ওই যে একজন পুলিশ কর্তা আছে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এই সমস্ত পুলিশ আতঙ্কে আছে যারা দাঁড়িয়ে আছে। এদের ব্যালটগুলো কেড়ে নিয়েছিল গতবারে জোর করে, এবারে পারছেন। আপনারা কি মনে করছেন পুলিশ খুব শান্তিতে আছে? শান্তিতে নেই। আজকে সকাল বদলে জামা বদল করে 10 জন এসেছিলেন আমার বাড়িতে, বিরাট তালিকা দিয়ে গেলেন যে কে কোথায় কোথায় কিভাবে পোস্টাল ব্যালট সংগ্রহ করছে এই পুলিশ ওয়েলফেয়ার করতে গিয়ে। আবার কার বাড়িতে নাকি পুলিশ রেড করছে। এসব রেডের মধ্যেও আমরা নেই। আমরা জানি পুলিশও আজকে প্রতারিত হয়েছে এই সরকারের দ্বারা। 7ম পে কমিশন থেকে তারাও বঞ্চিত হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, চাকরি প্রার্থী, 26,000 চাকরি চলে যাওয়া, 40,000 চাকরি বিক্রি, এই সমস্ত মিলেমিশে তৃণমূল কংগ্রেস আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এখন আবার দেখছি বলছি উত্তরবঙ্গে গেছেন, এখন মহাকালকে ধরেছেন, দেবাদিদেব মহাদেব। কোনো দেবতা বাদ নেই, কোনো দেবতা বাদ নেই। কালীঘাটের কালী দিয়ে শুরু হয়েছে, তারপরে মা দুর্গার কার্নিভাল, তারপরে জগন্নাথও প্রবলেম সলভ করতে পারেনি, হাত তুলে দিয়েছে। আবার এখন বলছেন দেবাদিদেব মহাদেবকে ধরেছেন। এখন এই কোনো দেবতা তৃণমূলকে বাঁচাতে পারবে না।
আপনি রাজনীতি করে লড়াই করে যে দুর্বল দেবতা তারই বলি দেবে। তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে, তৃণমূল ক্ষমতায় ফিরবে না। চতুর্থবারের জন্য তৃণমূলকে পৃথিবীর কোন শক্তি ক্ষমতায় নিয়ে আসতে পারবে না। তৃণমূল একটা জীবন্ত জীবাশ্ম, লিভিং ফসিল। তৃণমূল শেষ। যাওয়ার আগে কি করেছে? যাওয়ার আগে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে চলে গিয়েছিল, যারা এই দেশটাকে দারুল হার্ব মনে করে, যুদ্ধভূমি মনে করে, যারা এই দেশটাকে দারুল ইসলামে রূপান্তরিত করবার লড়াই করছে, আজকে তাদের নিয়ে আসছে। সারা ভারতবর্ষে কোথাও রোহিঙ্গা ওয়েলকাম গেস্ট নয়, একমাত্র পশ্চিমবঙ্গে এদের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিয়েছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, জাল আধার কার্ড তৈরি করেছে। 42 লক্ষ পরিযায়ী শ্রমিক একটা রাজ্যের, যে রাজ্যের শ্রমিক পরিযায়ী, কৃষক পরিযায়ী, শিল্পপতি পরিযায়ী, পুঁজি পরিযায়ী, ছাত্র পরিযায়ী, সেই রাজ্যের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। আমরা এই রাজ্যে বিনিয়োগ চাই, বড় বিনিয়োগ চাই। আমাদের নদী আছে, আমাদের সুজলা সুফলা জমি আছে, আমাদের সারপ্লাস বিদ্যুৎ আছে, আমাদের আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাই আছে, আমাদের ভৌগোলিক অবস্থানগত আমাদের সুবিধা আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে। তারপরেও আমাদের রাজ্যের মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছেন, কারণ এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই। সেই ব্যবস্থা করতেই বিজেপি এসেছে। আর এই নির্বাচনে যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, জানবেন আপনারা আপনাদের সর্বনাশ করছেন না, আপনারা আপনাদের পরিবারকে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছেন। কারণ এটা কোনো রাজনৈতিক দল নয়, এই দল কোনো রাজনৈতিক দল নয়। সমস্ত লুটেরারা এক জায়গায় হয়ে এলাকায় এলাকায় একটা দল তৈরি করে দিয়েছে। 4 তারিখ বিকেলের পরে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না। 4 তারিখ বিকেলের পরে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর তার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূল না থাকলে আমি বাঁচব না। আমরা বলছি যে আমরা আপনাকে মারা যেতে দেব না। আমরা আপনার সুস্থ শরীর চাই, আপনার দীর্ঘায়ু চাই, উদ্ধত অবস্থায় পুলিশকে তাড়া করতে দেখতে চাই, আমরা বই মেলায় আপনাকে চাই, আমরা ফুটবল গ্রাউন্ডে আপনাকে চাই, আমরা চিত্রতারিকাদের মঞ্চে আপনার অস্থির পদচারণা চাই। পাহাড় থেকে সাগর পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারের বিরোধিতা করতে করে আমরা আমাদের সরকারের সাফল্য পেতে চাই। বিজেপির রাজনীতি সংঘর্ষের নয়, সমন্বয়ের রাজনীতি। আর সেই দিন এগিয়ে এসেছে, প্রকৃত সুজলা সুফলা বাংলা তৈরি করবার দিন, এবং সেই দিনের লক্ষ্যে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার বলছি, আপনারা যে অধিকার আমাদের 2021 সালে দিয়েছেন, সেই অধিকারের ওপর ভিত্তি করেই আজকে আমরা কাটোয়ার মানুষের কাছে ভোট চাইতে এসেছি। এই নির্বাচন যেখানে যাচ্ছি পশ্চিমবঙ্গের ক্রোনে, মানুষ একটাই কথা বলছেন, কোনো প্রশ্ন নেই, আমাদের নীতি সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা নেই। এই যে অন্নপূর্ণার আঁচল 3000 টাকা হলো, একবারের জন্য কেউ ধন্যবাদ জানাচ্ছেন না, খালি একটা কথাই বলছেন, ভোট দিতে পারবো তো, ভোট দেওয়ার ব্যবস্থাটা করে দিন। আর গণনা এর পরে বলতে শুরু করেছেন, গণনা কেন্দ্রে আপনারা ঠিকঠাক থাকবেন, ঠিক লোককে পাঠাবেন। অর্থাৎ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই নির্বাচনটা হয়ে গেছে, এই নির্বাচন হয়ে গেছে, গণভোট হয়ে গেছে। কলকাতায় মেসি এসেছিল, জানেন তো? মেসি জানেন কি না? সব ছেলেরা আছে জানো তো? মেসি এসেছিল। টিকিটের দাম কত? 10,000 12,000 টাকা দিয়ে লোকের টিকিট কেটেছে। আর জলের বোতল 100 টাকা দেবে জলের বোতল। 10 টাকার চিপস 50 টাকা থেকে 100 টাকা। তারা দেখতে গেছিল মেসিকে, দেখে এলো টুসিকে। ওখান থেকে আওয়াজ উঠেছে, চোর চোর চোর। একটা সরকারকে চোর বলে তরুণ প্রজন্ম সম্বোধন করছে, তার কারণ এই সরকারের দিন শেষ। এই সরকারের রাজনীতি বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানকে আলাদা করে দেওয়ার রাজনীতি,
আর তার কারণে মুর্শিদাবাদের একজন গৃহবধূ পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে, গুলি চালান, আপনার গুলিতে আমার বুক ঝাঁঝরা করে দিতে দিন, কিন্তু আমি অন্যের হাতে আমার শরীরটাকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। এর থেকে পরিত্রাণ চাই। এই লড়াই অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই স্বধর্মে থেকে মৃত্যুবরণ করার লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়েই জিততে হবে। কোনো বোমা গুলি বন্দুক কাজ করবে না, কোনো ছাপ্পা ভোট, কোনো রিগিং হবে না, কোনো থান কাপড় নিয়ে কেউ কারোর বাড়িতে যেতে পারবেন না, কাউকে মিথ্যা এনডিপিএস কেস দিয়ে আর থানায় ঢুকিয়ে দেওয়া যাবে না। সেই দিন শেষ। কোনো পাইক বাহিনী নেই, কোনো হুমকি নেই। সরাসরি চলে যাবেন, একদম ভালো করে সেজে গুজে যাবেন, সকালে স্নান করে একদম সকাল সকাল চলে যাবেন, হই হই করে ভোট দিয়ে দেবেন, আনন্দের সঙ্গে ভোট। গণতন্ত্রের সেরা উৎসব এই ভোট। বর্ধমান জেলার মানুষ, আপনারা বহু আন্দোলনকারীকে তৈরি করেছেন, আপনারা অনেক রাজনীতিকে নিজের মতো করে দেখেছেন, অনেক রাজনৈতিক উত্থানকে আবার আপনারা স্তব্ধ করে দিয়েছেন। কংগ্রেস দেখেছেন, তৃণমূল কংগ্রেস দেখেছেন, বাম শাসন দেখেছেন। একবারের জন্য বিজেপিকে সুযোগ দিতে হবে। একটা সময় বলা হতো বর্ধমান জেলায় যার পতাকা উঠবে তার পতাকায় রাইটার্সে উঠবে। আর সেই জন্যই আপনাদের কাছে এসেছি যে বামপন্থীরা এখনো এদিকে ওদিকে একটু ছিটিয়ে আছেন, ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবেন না। যদি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করেন, ওই বেহুলা লক্ষ্মীন্দরের কি একটা হয়েছিল, বাঁ হাতে ফুল দিয়েছিল, পতাকাটাকে একটু মাথার উপর তুলে রাখবেন। আর এই নির্বাচনকে তৃণমূলকে সরিয়ে দেবার জন্য ওই বোতামটা যদি মনে করেন বাঁ হাতেই টিপে দেবেন। যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছেড়ে যাননি, যেদিন সিপিএম দেওয়ালে লিখেছিল 2004 সালে একমাত্র জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে, দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? সেদিন যারা দিদির পাশ থেকে চলে যাননি, যখন অনিল বাবু বলতেন দিদি থেকে দিদিমা হয়ে যাবেন কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না, সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাননি, যখন অনিল বাবু বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, আগামী 100 বছরও বামফ্রন্টকে কেউ সরিয়ে দিতে পারবে না, সেদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ ছেড়ে যাননি, ওই ঘাসফুল দিয়ে যারা দেওয়ালে দিদিকে প্রাসঙ্গিক রেখেছিলেন, আজকে সেই দল, সেই কর্মীরা যারা চাকরি বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে যোগ দেননি, যারা বালি খাদান থেকে বালি তোলেননি, যারা বিভিন্ন জায়গায় বোল্ডার তোলার মধ্যে নেই, যারা আপনাদের বর্তমানের এই বিশাল দেবোত্তর সম্পত্তি লুটের মধ্যে নেই, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, এগিয়ে আসুন। এই পরিস্থিতি আপনারা চাননি, এই দিন আপনারা দেখতে চাননি, এই পশ্চিমবঙ্গ আপনারা চাননি, এই গণতান্ত্রিক ব্যবস্থাকে স্তব্ধ করে দেওয়া আপনারা চাননি। আপনারা ভোট দিন, আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। সারা ভারতবর্ষের লাখপতি দিদি হয়েছে, 75 লক্ষ লাখপতি দিদি তৈরি করে দেবেন নরেন্দ্র মোদী। এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তার গ্যারান্টির মানে গ্যারান্টি পুরো করার গ্যারান্টি তিনি করে দেখিয়ে দেবেন। ভারতবর্ষের সবকটি প্রদেশে গিয়ে চলেছে, পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। এই পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে আবার নির্দিষ্ট গতিমুখে ফিরিয়ে আনবার লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবেন না। যদি তুলসী তলায় বাঁধিয়ে দিতে চান, হাতের শাঁখা আর মাথার সিঁদুর যদি অক্ষুণ্ণ রাখতে চান, যদি নিজের নামের পদবিটা ঠিকঠাক রাখতে চান, যদি আপনাকে আপনার মতো করে আপনার বাবা মা কন্যা সম্প্রদান করে
বিয়ে দিতে চায়, তার জন্য তো একটা ব্যবস্থার প্রয়োজন। বাংলাদেশে পারবে না, এখানে পারছেন, আর কিছুদিন পরে পারবেন না। কারণ মুর্শিদাবাদে আওয়াজ তুলে দিয়েছে, প্রদীপ জ্বালতে পারবা, শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা, কিন্তু হরিবোল দিতে পারবা না। সরস্বতী পুজোর দিন স্কুলের দেওয়ালে পোস্টার পড়ছে, মূর্তি পুজো বন্ধ করো। মুর্শিদাবাদের ঘটনায় হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে কেন খুন করা হলো পিতা পুত্রকে? কারণ তারা মৃৎশিল্পী, মাটির প্রতিমা তৈরি করতেন, লক্ষ্মী, সরস্বতী, দুর্গার মূর্তি, তাদের খুন করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে ইন্দিরা গান্ধী তৈরি করেছেন, জন্ম দিয়েছেন ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি, ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন সেন্টার, আজকে সেখানে 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে এই ধর্মান্ধ মানুষজন। ওপারে ইন্দিরা গান্ধীর লাইব্রেরির বই জ্বলছে, আর এপারে মুর্শিদাবাদের প্রাইভেট টিউটর, বিনা পয়সায় যিনি অনেক ছাত্রকে পড়াতেন, তার লাইব্রেরিতেও আগুন জ্বলছে। আগের দিন যে ছাত্র তার কাছে পড়তে এসেছিলেন, পরের দিন সেই ছাত্র হাতের কলম ফেলে তলোয়ার নিয়ে তার উপরে আক্রমণ করছেন। এই ধর্মান্ধতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে রুখে দাঁড়াতে হবে। সারা পৃথিবী জুড়ে এটা একটা অভিশাপ হয়ে গেছে। কানাডা আজকের থেকে মুক্ত নয়, আমেরিকা মুক্ত নয়, গোটা ইউরোপ আজকে এই ধর্মান্ধতার কবলে পড়ে গিয়েছে। এটা মানব সভ্যতার একটা অভিশাপ, মানব সভ্যতার ক্যান্সার। তাই মুক্তমনা জাতীয়তাবাদী মুসলমানদের এগিয়ে আসতে হবে বাঁচানোর জন্য আপনাদের সমাজকে, আপনাদের দেশকে, আপনাদের পরিবার। আরে সংখ্যা দিয়ে ভারতবর্ষ দখল করে নেবেন, সেদিন আজকে আর নেই, এটা সম্ভব নয়। যদি শুধুমাত্র ইসলামই একটা দেশের সিমেন্টিং ফ্যাক্টর হতে পারত, ইসলাম যদি সারা দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখতে পারত, তাহলে আরবে 22টা দেশ তৈরি হতো না। তাহলে ডোনাল্ড ট্রাম্প সমস্ত ইসলামিক কান্ট্রির এয়ার স্ট্রিপকে ব্যবহার করে আজকে ওই রোজার সময় এসে ইরানের উপরে বোমা ফেলে চলে যেতে পারত না। ইসলামী যদি একমাত্র ঐক্যবদ্ধতার সূত্র হতো, তাহলে বাংলাদেশের জন্ম হতো না। পাকিস্তান নামে কোনোদিন কোনো দেশ ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। আমাদের কংগ্রেসি নেতাদের তাড়াহুড়োর জন্য, আত্মসমর্পণের জন্য আজকে দেশ ভাগ হয়ে গেল। আমরা এখনো গান গেয়ে চলেছি, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাও নেই। এই গানটা গাইবার সময় আমাদের বুকে কি একটু ব্যথা করছে না? এরপরে আবার কিছু রাজ্য চলে যাবে, ধর্মের নামে জিগির তুলে ধর্মান্ধরা এই দেশকে দখল করবে। কোথায় ছিল বাবরের ছেলে হুমায়ুন? এই হুমায়ুন নতুন করে এসে গেছে। কে হুমায়ুন? কোথা ছিল বাড়ি? পরিচয় কি? উত্তর একটাই, তৃণমূলের সন্তান, তৃণমূলের বিধায়ক। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি। এর দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল ক্ষমতা দখল করে মানুষ এগুলো ধরে নিয়েছে। এই মিম কোনোদিন এ রাজ্যে আসেনি। তৃণমূলের ধর্মান্ধ রাজনীতির কারণে যে মিম এই রাজ্যে ঢুকে পড়েছে, এর থেকে মুক্তি পেতে হবে। আপনাদের বাঁচতে হবে, আপনাদের বাড়ির মেয়েদের বাঁচতে হবে। যেরকম বাংলাদেশে বাঁচানো যাচ্ছে না। বাংলাদেশের লুঙ্গি পরে 52 বছরের লোক 17 বছরের মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, বাবা মা চোখের জল ফেলছে, হাতে পায়ে ধরছে, মেয়েটা ছেড়ে দাও, কোনো ছাড় নেই। 40 বছরের ওপরে যাদের নিয়ে গেছে, তাদের আবার 10 দিন পরে ফেরত দিয়েছে। কম বয়সী মেয়ে যাদের নিয়ে গেছে, কেউ ফেরত আসেনি। এই অবর্ণনীয় অত্যাচার চলেছে আমাদের সীমান্তের ওপারে। ওই ওপারের মানুষগুলো, ওপারে ঘোষ, বোস, দত্ত, মিত্র, ঢোল, পোদ্দার যারা আছে, ওখানে যারা জৈন আছে, যারা আগরওয়াল আছে, যারা ওখানকার গুপ্তা আছে, যারা চাকমা আছে, যারা বৌদ্ধ আছে, যারা পার্সি আছে, খ্রিস্টান আছে, ওরা আমাদের রক্ত, আমাদের ভাই, ওদের আমরা অস্বীকার করতে পারি না। তাই এই নির্বাচন শুধুমাত্র কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়ার নির্বাচন নয়, শুধুমাত্র একটা দল পরিবর্তনের নির্বাচন নয়, শুধু কৃষ্ণ ঘোষকে বিধায়ক বানানোর নির্বাচন নয়। এই নির্বাচনের একটা সুদূর প্রসারী পরিণাম আছে। সেই পরিণামের কথা ভেবে আপনারা কাটোয়া জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষ,
নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে ভোট দিন। আমরা আপনাদের কাছে ভোট চাইছি। আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার প্রিয়জনের ভোট, আপনার প্রতিবেশীর ভোট, সংঘবদ্ধ মানুষের ভোট। আপনাদের ভোটে আমাদের প্রার্থী কৃষ্ণ ঘোষকে 2 নম্বরে ভোটাম। 2 নম্বরই মনে করবেন না, 2 নম্বর ভুল না হয়। কারণ এগিয়ে বাংলা তো আগে কি 1 নম্বরে তৃণমূল, ও 1 নম্বরে হাতি, মানে হাতিতে চেপে কৃষ্ণ 2 নম্বরে আসবে, বুঝলেন? একদম শুভ জিনিস, লক্ষণ অত্যন্ত শুভ, লক্ষণ অত্যন্ত শুভ। মানে হাতি মানে এ কাজে থাকে। একদম 2 তারিখ ভুল না হলো। পার্টি দেওয়া বারো। আমাদের সত্যের মাঝি আর দেবাশিস মন্ডল এই গ্রামের যে সভা হচ্ছে সেই বুথের সভাপতি আর সবাইটাকে অধ্যক্ষ দেবেন।